নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। করোনা নামক মহামারীর এই বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং ঘরে অবস্থান করব। আমরা তোমাদের একাডেমিক কার্যক্রমকে সহযোগিতা করার জন্য অনলাইনে কার্যক্রম লেকচার শুরু করেছি। এই ব্যাপারে আমাদের প্রিয় শিক্ষার্থীদের আগ্রহই আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের অতি আগ্রহের কারণে আমরা এই কার্যক্রমটা অতি দ্রুত তোমাদেরকে আপলোড করতে পেরেছি। আমরা আমাদের কার্যক্রমের শুরুতে তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কোর্সের দিকে তাকিয়ে আমাদের লেকচারগুলো আপলোড দেওয়া শুরু করি, কিন্তু পরবর্তীতে আমাদের অনার্স ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার শিক্ষার্থীদের আগ্রহ আমাদের দৃষ্টিগোচরে আছে। তার পরবর্তীতে আমরা আমাদের এই অনার্স ফার্স্ট ইয়ারের কিছু লেকচার আমরা আপলোড দেওয়ার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করব দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য কিছু লেকচার দেব। আমরা আমাদের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের দুটি লেকচার আমরা দিয়েছি। এখন আজকে আমি আমার অনার্স চতুর্থ বর্ষের জন্য ফার্স্ট লেকচার, আমার আজকের যে টপিকসের উপর লেকচার দেব, আমাদের কোর্সের নাম হচ্ছে টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। এই অংশের আমার টপোলজি কোর্সের আমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেটি হচ্ছে মেট্রিক স্পেস। আমরা মেট্রিক স্পেসের ডেফিনিশন আমরা একটু বোর্ডের দিকে তাকাই। শিক্ষার্থীরা, মেট্রিক স্পেসের ফার্স্ট আমরা যে ডেফিনিশন আমরা দিচ্ছি এখানে, let X is non-empty set, S একটা non-empty set and D be a mapping such that X cross X to R tends to R। তার মানে হচ্ছে D একটা ম্যাপিং আর X হচ্ছে একটা নন-এমপ্টি সেট এবং এই সেটটা 1 ডাইমেনশন 2 ডাইমেনশন আপ টু n ডাইমেনশন হতে পারে। আমরা জানি না এই সেটের আকার কেমন। আর D is a mapping or function, or একে আমরা ডিসটেন্স ফাংশন বলে থাকি। এই ডিসটেন্স ফাংশনটা কাজ করছে x ক্রস x, তার মানে x এর সাথে x এর যে কার্টেসিয়ান সেট হচ্ছে তার থেকে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে রিয়েল নাম্বারে। আর হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার and D কে আমরা ম্যাট্রিক্স বলবো on x if for all x y z belongs to x the following axiom hold। এই চারটা অ্যাক্সিওম আমরা ফার্স্ট অ্যাক্সিওম হচ্ছে dxy greater than or equal to 0, আর dxy equal to 0 if and only if x is equal to y, dxy is equal to dyx, dxy less than or equal to dxz plus dzy। তার মানে এই চারটা কন্ডিশন মানলেই d কে বলবো আমরা মেট্রিক, এবং এই পেয়ারটা x, d is called metric space। তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝতে পারলাম, d একটা ডিসটেন্স ফাংশন এবং d এর ভ্যালু অলওয়েজ পজিটিভ, এবং আমরা এটাকে বলি নন নেগেটিভ কারণ জিরো হতে পারে, জিরো হওয়ার সুযোগ আছে, এবং d এর চারটা কন্ডিশন মানলেই d কে বলবো আমরা মেট্রিক। আমরা একটা एग्जांपल দিচ্ছি, let x is equal to r set of all real number, then dr cross r to r defined by dxy is equal to absolute value of x minus y for all xy belongs to r, then d is a metric। আমরা খেয়াল করে দেখব এই d কে যে ডিফাইন করলাম অ্যাবসলিউট ভ্যালুর মাধ্যমে, d এর চারটা কন্ডিশনে মানে, এবং এই জন্য আমরা d কে বলছি মেট্রিক অন r। আমরা এই মেট্রিকটাকে অন্যভাবে বলে থাকি, আরেকটা নামও দিয়ে থাকি, সেটি বলা হচ্ছে আমরা ইউজুয়াল মেট্রিক। এবং এই মেট্রিক আমরা ডেফিনিশন দেওয়ার পরে আমরা একটা প্রবলেমের দিকে তাকাই। আমাদের ফার্স্ট প্রবলেম, if xd is a metric space then show that x, d1 is a metric space where d1 xy is equal to dxy divided by 1 plus dxy for all xy belongs to x। যেটা এটা লেখা হয় না, কিন্তু আমরা বুঝে নিব। তার মানে এই ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক স্পেস দেওয়া আছে যার ম্যাট্রিক হচ্ছে d। আমাদেরকে প্রমাণ করতে হবে x, d1 এটাও একটা ম্যাট্রিক স্পেস হবে যেখানে d1 ডিফাইন করা হচ্ছে এভাবে। তাহলে আমরা ফার্স্ট দেখব এই চারটা কন্ডিশন সে মানে কিনা। আমরা সলিউশনে দেখি, given that d is a metric on x এবং d কে এইভাবে ডিফাইন করা আছে আমাদের কোশ্চেনে, তাহলে d যদি মেট্রিক হয়, এই d যদি মেট্রিক হয় তাহলে d অবশ্যই এই শর্তটা মানবে, dxy greater than or equal to 0 for all xy belongs to x, আর dx, y এটি যদি greater than or equal to 0 হয় তাহলে এটিও অবশ্যই greater than or equal to 0 হবে। শিক্ষার্থীরা অবশ্যই খেয়াল করে দেখবে, যদি এটা মানে এখানে বসে তাহলে বুঝতে পারতেছে এটাও অবশ্যই greater than or equal to 0 হবে। এবং এখান থেকে আমরা পাচ্ছি এই ডেফিনিশন অনুযায়ী আমরা এটা মানে হচ্ছে d1 xy
তাহলে d1 xy গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ক্লিয়ারলি আমরা পাচ্ছি যে এটা ফার্স্ট কন্ডিশন, মানে m1 স্যাটিসফাইড করছে। সেকেন্ডলি দেখো d ইজ এ মেট্রিক অন x, তাহলে d যদি মেট্রিক হয় তাহলে সেই শর্তটা মানবে এবং সেম ওয়েতে এটা ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা খেয়াল করে দেখো এই ভ্যালুটা যদি এখানে আমরা বসাই তাহলেও দেখবো এটা 0 হচ্ছে, কারণ এটা যেহেতু 0 তাহলে এই পুরোটা মানটাও অবশ্যই 0 হবে। আর এটা সে মেনটেন করতেছে সেম ওয়েতে আমরা এটার মান আমরা d1 এর সাথে কম্পেয়ার করলে এটা হচ্ছে d1 xy, তার মানে আমাদের m2 হচ্ছে স্যাটিসফাই করছে। এবং আমাদের থার্ড কন্ডিশন যেটাকে আমরা সিমেট্রিক কন্ডিশন বলে থাকি, তাহলে সেই অনুযায়ী আমরা দেখো d1 xy, তাহলে এখানে এটা আমরা সেই ডেফিনিশন অনুযায়ী লিখলাম। আর dxy যেহেতু d একটা ম্যাট্রিক্স, তাহলে সে সিমেট্রিক কন্ডিশন মানবে dxy dyx। আমরা যদি এখানে চেঞ্জ করি তাহলে এটাকে আমরা সেই d1 yx লিখতে পারি, তারপরে এটিও সিমেট্রিক কন্ডিশন মানছে। লাস্টলি যেটাকে আমরা m4টাকে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে থাকি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি খেয়াল করে দেখো এখানে আমরা ফর অল x y z বিলংস টু x, যেহেতু d ম্যাট্রিক্স তাহলে সেই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা মানছে। d যদি এটা মানে বসতে আমরা 1 যোগ করে নিলাম তাহলে সে ওই কন্ডিশন অনুযায়ী সে ফলো করছে। তাহলে এই দুই কন্ডিশনের মাধ্যমে আমরা এটা লিখতে পারি। এ থেকে তোমরা যদি ডিভিশন হিসাবেও চিন্তা করো অসুবিধা নাই, ইনইকুয়ালিটি হিসাবে চিন্তা করলেও আমরা এই দুইটাকে ব্যবহার করে এই কন্ডিশনটা লিখতে পারি। এটা কি হচ্ছে উপরে হচ্ছে আমাদের dxy আর নিচে হচ্ছে 1 প্লাস dx, y লেস দ্যান অর ইকুয়াল টু dxz প্লাস dzy ডিভাইডেড বাই 1 প্লাস dxz প্লাস dzy, এবং আমরা ইনইকুয়ালিটির মাধ্যমে এই জিনিসটাকে লিখতে পাচ্ছি। এবং পরবর্তীতে আমরা দেখাচ্ছি যে d1 xy লেস দ্যান অর ইকুয়াল টু d1 xz প্লাস d1 zy। এই বিষয়টি যাদের কাছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি একটু হেল্প করছি, এবং এই জিনিসটা তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার করলে তোমরা মেট্রিক স্পেসে যে প্রবলেমগুলো আছে এটি সহজে তোমরা বুঝতে পারবে, এবং এটি না বুঝলে তোমাদের জন্য পরবর্তীতে অসুবিধা হবে। আমরা আমাদের এই অংশটাতে একটু খেয়াল করে দেখি। এই অংশটা হচ্ছে আমাদের এই অংশটা খেয়াল করার জন্য দেখো, যদি ফর অল a b c এটি যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, আমি এরা প্রত্যেকে কিন্তু রিয়েল নাম্বার, যদি a b c বিলংস টু r এবং প্রত্যেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, তাহলে খেয়াল করে দেখো যদি a প্লাস b প্লাস c এটি লেস দেন অর ইকুয়াল টু a বাই b আমরা লিখতে পারি, আমরা লেস দেন অর ইকুয়াল টু a বাই b লিখতে পারি। এই হলো একটা পার্ট। আরেকটা পার্ট যেটা আমরা ভগ্নাংশ অনুযায়ী আমরা আলাদা করে দিতে পারি। এখানে আমরা যে কাজটা করতে পারি যে এই অংশ বাই নিচের অংশটা, তার মানে আমরা সেম অংশ এখানে আরেকটা অংশ আমরা তোমাদেরকে দিতে পারছি। যদি আমরা এরকম ভাবে লিখি a প্লাস d ডিভাইডেড বাই b প্লাস c, এইভাবেও চিন্তা করতে পারো, যে ক্ষেত্রে আমরা এখানে ইচ্ছা করলে তোমরা ডিও এটার সাথে ইনক্লুড করে নিতে পারো। তাহলে একটা হচ্ছে আমরা এটাও লিখতে পারি সেম ওয়েতে, আমরা এটাকে এরকম লিখতে পারি এটি লেস দেন অর ইকুয়াল টু a বাই b প্লাস c প্লাস d বাই b প্লাস c। কেউ যদি মনে করো যে আমরা এটাকে ইকুয়াল দিব, কোনো সমস্যা নেই, এটাকে ইকুয়াল দেওয়া যেতে পারে, কারণ আমরা জাস্ট ভগ্নাংশ অনুযায়ী এটাকে আলাদা করে বললাম। কিন্তু এখানে এসে দেখো এটি লেস দেন অর ইকুয়াল টু a বাই b আর এটি লেস দেন অর ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এটি তো ভগ্নাংশ অনুযায়ী আলাদা হয়ে গেল, কিন্তু এখানে এসে দেখো এখানে এসে এই মাংস এখানে যে হরের অংশটা আছে, হরের অংশ এটা বড় এটা ছোট, যখনই হর ছোট হয়ে যাবে তখন ভ্যালুটা বড় হয়ে যাবে। তার মানে এই যে আমরা এখানে এটাকে ব্যবহার করি, এই কন্ডিশন যদি এখানে ব্যবহার করি তাহলে আমরা এই অংশটাকে ভগ্নাংশ নিয়ে অনুযায়ী আমরা এটাকে পার্ট করে ফেলতে পারি। তার মানে যারা এই কনসেপ্টটা বুঝতে পারবা তাদের জন্য এই অংশটা ইজি, না বুঝলে আমাকে তোমরা পরবর্তী প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে আবার এটা বোঝানোর চেষ্টা করবো। এখানে আরেকটি প্রবলেম আছে, তোমরা প্রবলেম নাম্বার নেক্সট প্রবলেম। এই সেম অবস্থায় একটা ম্যাট্রিক্স দেওয়া আছে x, d একটা ম্যাট্রিক্স স্পেস, সো দ্যাট d1 ইজ এ ম্যাট্রিক্স স্পেস হোয়ার d1 ইকুয়াল টু, এটাকে ডিফাইন করা হচ্ছে একটু ভিন্ন ভাবে আমরা এটাকে ডিফাইন করছি। সেটি হচ্ছে মিনিমাম অফ 1 d of x y of d of x y। তাহলে
তাহলে এই প্রবলেমটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, এই প্রবলেমটা তোমরা আমার মনে হয় আগে এইটার প্রবলেমের মধ্যে শেয়ার একটু বুঝতে সেটাও করতে পারবা। আমি তোমাদেরকে একটু হিন্টস আকারে দিচ্ছি যে জিনিসটা তোমরা তোমাদের প্রমাণের জন্য হেল্প করবে, কিন্তু আমি পুরো প্রমাণটা করবো না, এটা বইতে প্রমাণ করা আছে। এই দুইটা প্রবলেমই পরীক্ষায় প্রায় আসে, সেই জন্য তোমরা অবশ্যই এই দুইটা প্রবলেমটা ভালোভাবে করবা। এই ধরনের আরো কিছু প্রবলেম আছে, তবে এই দুইটা প্রবলেমকে আমরা একটু গুরুত্ব বেশি দিই। প্রায় সময় এই দুইটা প্রবলেম থেকে পরীক্ষায় আসে। যে অংশটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে, আমি হিন্টস এর মধ্যে সেই অংশটাকে একটু তোমাদের জন্য দিচ্ছি। সেটা হচ্ছে ফর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ফর ট্রায়াঙ্গেল যেটি ছিল আমাদের M4 ফর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অথবা M4 অংশ। তাহলে সেই অংশটা আমাদের কি ছিল, আমাদের সেই অংশটা প্রমাণ করার জন্য খেয়াল করে দেখো, আমাদের এক্ষেত্রে আমাদের আমরা ক্লিয়ারলি এখানে যেটা পাচ্ছি, we observe that we observe that আমরা সহজে পাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের d1 xy equal to minimum of 1 d xy, এটি less than or equal to 1। আমরা অবশ্যই জানি দুইটা সংখ্যার মধ্যে এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যার মধ্যে যেটি মিনিমামটা তার প্রত্যেকটাতে ছোট হবে। এই মিনিমামটা 1 এর থেকেও ছোট হবে আর dx, y থেকেও ছোট হবে। আমরা ফার্স্ট কনসিডার করলাম 1 এর থেকে ছোট। যদি আমরা এটা কনসিডার করি তাহলে আমাদের কি হতে পারে, নাও if either dxz equal to 1 or dzy equal to 1, এই দুটির মধ্যে কোনো একটি যদি 1 হয়, then the ওই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড, then the triangle inequality কি আছে, triangle inequality a d1 xy less than or equal to d1 xz plus d1 zy হোল্ড। খেয়াল করে দেখো, যদি এই দুইটার যে কোনো একটা 1 হয় এটা 1 অথবা এটা 1 অবশ্যই, তাহলে দেখো এটা যেহেতু 1 চেয়ে ছোট, d1 xy যেহেতু 1 এর থেকে ছোট, তাহলে এটা 1 হোক, 1 এর সাথে আর কিছু যোগ করলে তো এটা ছোট হচ্ছে, এটা 1 হোক অথবা এটা 1 হোক, একটা 1 হলে বাকিটা কি 1 এর থেকে ছোট হইলে তো পুরোটা 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে, আর এই মানটা তো 1 এর চেয়ে ছোট, তাহলে এই ইনইকুয়ালিটিটা সে সহজে হোল্ড করছে। কিন্তু যদি এটা না হয়, সেকেন্ডলি আমরা দেখি নেক্সট আমরা যদি এরকম consider both a d of xz এটি less than 1 and d of zy এটিও less than 1। খেয়াল করে দেখো, দুটি যদি less than 1 হয় তাহলে সিচুয়েশনটা কি দাঁড়াবে, আমরা সেই সিচুয়েশনটা একটু দেখি। সেই সিচুয়েশনটা একটু তোমাদের বোঝার ব্যাপার আছে, এবং সেটি খুব কঠিন কিছু না, সহজ বিষয়। যদি আমাদের এইটা 1 এর চেয়ে ছোট হয়, তাহলে d1, খেয়াল করে দাও, d1 xz কত হবে, d1 xz টা কি হবে, d1 xz হবে মিনিমাম অফ, খেয়াল করে দেখো, এটা হবে মিনিমাম অফ 1 ইনটু d অফ xz। তাহলে এটা হচ্ছে 1 এর থেকে ছোট, এটা হচ্ছে 1 এর ছোট, আর এটা হলো 1, তাহলে এই দুইটার মধ্যে ছোট কে হবে, এটা হবে ছোট, তার মানে এটা হবে d অফ xz। খেয়াল করে দেখো, যেহেতু এই মানটা 1 এর থেকে ছোট, তাহলে দুইটার মধ্যে ছোট হবে এটা।
সেম ওয়েতে d1 zy এটিও হবে d zy। তাহলে therefore আমরা যেটা লিখতে পারি, তাহলে therefore এই d1 xy ইকুয়াল টু হচ্ছে মিনিমাম অফ 1 d অফ xy। তাহলে এটি অবশ্যই লেস দ্যান অর ইকুয়াল টু d xy। আমি শুরুতেই বলছিলাম যে এই যে d1 xy এটা হচ্ছে দুইটার মধ্যে মিনিমাম, মিনিমামটা 1 এর থেকেও ছোট হবে অথবা সমান হবে, আবার এটার থেকেও ছোট অথবা সমান। তার মানে মিনিমামটা এটার থেকেও ছোট হবে অথবা এটার থেকেও ছোট হবে, সেই মিনিমামটা দুইটার থেকে ছোট হবে। আমরা যদি মিনিমাম দুইটার মধ্যে মিনিমামটা তার প্রত্যেকের থেকে ছোট, তাহলে এটার থেকেও ছোট আবার সে এটা থেকেও ছোট, তাহলে মিনিমামটা যদি এইভাবে ছোট হয় তাহলে আর d যেহেতু ম্যাট্রিক্স, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি d অফ x z প্লাস d অফ z y। আর d অফ x z একটু আগে আমরা করে রাখছিলাম কোথায় জানো, এই যে d অফ x z হচ্ছে d1 x z, তার মানে এটি হচ্ছে d1 x z আর এটি হচ্ছে d1 z y। তাহলে therefore আমরা এখান থেকে কি পাচ্ছি, d1 xy এটি লেস দেন অর ইকুয়াল টু d1 xz প্লাস d1 zy। তারপরে আমরা সর্বশেষ যেটা পেলাম সেটা হচ্ছে যে d1 টা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যদি হোল্ড করে তাহলে অবশ্যই আমরা কনক্লুশন আসতে পারবো d1 is a metric and then x d1 is a metric space। ওকে, আমরা আমাদের নেক্সট ডেফিনিশনে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা ডেফিনিশন দেখো, ওপেন সেট। ওপেন সেট আমরা রিয়েল অ্যানালিসিসে ওপেন সেট নিয়ে আলোচনা করছিলাম, এখানে ওপেন সেট আছে, তবে এখানে ওপেন সেট হচ্ছে মেট্রিক স্পেসের উপরে। আমরা বলছি x, d be a metric space and a is the subset of x, then a is called an open set if for all small a belongs to big A there exists r greater than 0 such that s bracket a comma r is a subset of a। এখানে আমরা এই যে s a comma r একে বলা হচ্ছে ওপেন স্পেয়ার। আমরা এটা একটা ডেফিনিশন দিয়েছি, একে ওপেন স্পেয়ার বলা হচ্ছে, এবং ওপেন স্পেয়ারের ডেফিনিশন হচ্ছে যে এর ভিতরে x এর ওই সমস্ত উপাদান থাকবে যারা এই শর্তটা মানবে। শর্তটা হচ্ছে কি, a এর সাথে x এর যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা হতে হবে r থেকে ছোট। তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমরা যে ওপেন স্পেয়ার পাবো, সেই ওপেন স্পেয়ারটা হবে সাবসেট অফ a। আমরা দেখেছিলাম এটি ছিল ওপেন ইন্টারভ্যাল, এটি ছিল ওপেন ইন্টারভ্যাল রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে। আর এখানে এসে আমরা মেট্রিক স্পেসে এসে বলছি এটি হচ্ছে ওপেন স্পেয়ার। তাহলে একটা সেটকে আমরা ওপেন সেট বলবো যদি সে এই শর্তটা মানে। আমরা এখানে একটা থিওরেম আছে, মাঝে মাঝে থিওরেমটা দেওয়া হয়, এটা ইজি থিওরেম, তোমরা একটু শিক্ষার্থীরা দেখে নিবা। সেটা হচ্ছে যে এভরি ওপেন স্পেয়ার ইন এ মেট্রিক স্পেস ইজ এন ওপেন সেট। তার মানে আমরা যে ওপেন স্পেয়ার, দিস ইজ এন ওপেন স্পেয়ার, তাহলে এই ওপেন স্পেয়ারটা ওপেন সেটে হবে, সে নিজে ওপেন সেট হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে x, d be a মেট্রিক স্পেস আর s a, r be an ওপেন স্পেয়ার। এটা একটা ওপেন স্পেয়ার আর এটা একটা মেট্রিক স্পেস। আমরা দেখাবো এই ওপেন স্পেয়ারটা একটা মেট্রিক স্পেস। তাহলে মেট্রিক স্পেস হইতে হলে এর ভিতরে যে কোনো একটা উপাদান নিব, যে কোনো একটা উপাদান নিব a। আমরা এখন দেখাবো যে এই এই ওপেন স্পেয়ারটা আমাদের মেট্রিক স্পেস ওপেন সেট হচ্ছে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা উপাদান নিলাম x, একে যদি আমরা ওপেন সেট প্রমাণ করতে হয় তাহলে এর থেকে যে কোনো একটা উপাদান নিব x, এবং এই x টা যদি এর মধ্যে থাকে তাহলে অবশ্যই এই কন্ডিশন অনুযায়ী x টা যদি এতে থাকে তাহলে d a, x লেস দেন r হবে। এই ওপেন স্পেয়ারের ডেফিনিশন অনুযায়ী x টা যদি এই সেটের মধ্যে থাকে তাহলে সেই শর্তটা মানবে। আর এদের মধ্যে ডিফারেন্স করলে আর যেহেতু ছোট, তাহলে r থেকে এটা মাইনাস করলে সরি এটি r থেকে ছোট, তার মানে r গ্রেটার দেন এটা, তাহলে এটা আমরা যদি চেঞ্জ করে নিই তাহলে r মাইনাস d a, x এটা হবে r 0 চেয়ে বড়। আমরা এর একটা নাম দিচ্ছি, এরকে নাম দিই যদি আমরা r প্রাইম নাম দিই, তাহলে আমরা এখন দেখছি যে এই r প্রাইম দ্বারা কি দাঁড়াচ্ছে। তাহলে আমরা দেখি যে এই যে কোনো ফর এনি y বিলংস টু x, r প্রাইম, আমরা যদি a কে এখন আমরা রেডিয়াস হিসেবে চিন্তা করি, r প্রাইম কে যদি রেডিয়াস হিসেবে চিন্তা করি, আমার x তো এখানে আছে, এখন এখান থেকে যে কোনো একটা উপাদান নেব আমি y, তাহলে সে কি মানবে, এখানে যদি থাকে তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার। তাহলে x, y d of x, y লেস দেন r প্রাইম, সেটা হচ্ছে আমাদের ওপেন স্কয়ারের কন্ডিশন অনুযায়ী।
ওপেন স্কয়ারের কন্ডিশন অনুযায়ী ওয়াই যদি এখানে থাকে তাহলে সে এই জিনিসটা মানবে। এই জিনিসটা যদি মানে তাহলে আমাদের যেহেতু ডি একটা ম্যাট্রিক্স, তাহলে বি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অনুযায়ী সেই শর্তটা মানবে। ডি এ কমা ওয়াই লেস দেন অর ইকুয়াল টু ডি এ কমা এক্স প্লাস ডি এক্স ওয়াই। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে ডি এক্স ওয়াই লেস দেন আর প্রাইম, তাহলে এই জিনিসটা এটা চেয়ে ছোট হয়ে যাবে, যেহেতু এটা আর প্রাইমের চেয়ে ছোট, তাহলে এটা আমরা এখানে এটা রিপ্লেস করতে পারছি। তাহলে ডি এ কমা ওয়াই লেস দেন হবে ডি এ কমা এক্স প্লাস আর প্রাইম, এবং এই জিনিসটাকে আমরা লিখতে পারছি আর। আর আমরা এখানে খেয়াল করে দেখো, যেহেতু এখানে আমাদের আর প্রাইমের ভ্যালু বসাই দাও, সরি এখানে আমাদের এখানে আর প্রাইমের ভ্যালু কত, আর মাইনাস ডি এ কমা এক্স। আমরা যদি আর প্রাইমের ভ্যালুটা এখানে বসাই দিই তাহলে আমাদের ডি এ কমা এক্স চলে যাবে, আর থাকবে শুধু আর। তাহলে ডি এ কমা ওয়াই লেস দেন হচ্ছে আর, এবং আমরা এখান থেকে যেটা বলতে পারি, তাহলে এই শর্ত অনুযায়ী, এই ওপেন স্কয়ার শর্ত অনুযায়ী বা ডেফিনিশন অনুযায়ী, তাহলে ওয়াইটা থাকবে এখানে। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এখান থেকে একটা উপাদান নিয়ে, এখান থেকে আমরা কোথা থেকে উপাদান, ওয়াইটা কোথা থেকে নিয়েছিলাম, ওয়াইটা নিয়েছিলাম এখান থেকে। ওয়াইটা এখান থেকে ওপেন স্কয়ার থেকে একটা উপাদান ওয়াই নিয়ে দেখালাম যে সেই উপাদানটা ওই যে ওপেন স্কয়ারের মধ্যে আছে। ওপেন স্কয়ার কোনটা? এটার মধ্যে আছে। তাহলে এই এখান থেকে একটা উপাদান নিয়ে দেখালাম এটার মধ্যে আছে, তার মানে এই ওপেন স্কয়ারটা সাবসেট হচ্ছে দিস। তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলবো এক্সটা হচ্ছে এর যে কোনো উপাদান। তাহলে আমরা এখান থেকে ইমপ্লাই হচ্ছে এস এ কমা আর ইজ এন ওপেন সেট। তাহলে এটা হচ্ছে ওপেন সেট। আমাদের এখানে আরো কিছু থিওরেম আছে, আমরা শিক্ষার্থীরা তোমাদের জন্য একটা থিওরেম আমি লিখে দিলাম। এই থিওরেমটা তোমরা বাড়িতে একটু দেখবা, এটা বইতেও আছে, তোমরা নিজেরা একটু হেল্প করতে চেষ্টা করবে করার জন্য। এটি হচ্ছে দুইটা মেট্রিক স্পেস দেওয়া আছে। এখন এই দুইটা মেট্রিক স্পেসের মধ্যে একটা ম্যাপিং হচ্ছে এফ, এবং এই ফাংশনটার এফটা কন্টিনিউয়াস এট এক্স, এফটা এক্স নট বিন্দুতে কন্টিনিউয়াস হবে যদি এবং কেবল যদি xn টেন্ডস টু বা কনভার্স টু x নট। তার মানে xn একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কনভার্স করতেছে x নটে। দিস ইমপ্লাইড দ্যাট f of xn কনভার্স টু f of x নট। এটাকে মাঝে মাঝে পরীক্ষা দেওয়া হয়, তোমরা এই থিওরেমটা বুঝার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের জন্য খুব শর্ট টাইমের মধ্যে যতটুকু বোঝানোর চেষ্টা করছি। আসলে এই কোর্সগুলো একটু বোঝার ব্যাপার আছে, আমাদের সময় স্বল্পতার কারণে আমরা তোমাদেরকে ডিটেইলস বোঝাতে সুযোগ পাচ্ছি না। তোমরা যারা আমার এই লেকচারটা দেখবা, তোমরা অবশ্যই লাইক অথবা কমেন্ট করার সময়, বিশেষ করে কমেন্টের সময় আমরা চাইবো তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লাস্টের 4 ডিজিট লিখবা, তাহলে এটি আমরা তোমাদের উপস্থিতি হিসেবে কাউন্ট করব। তোমরা এই কাজটা করলে আমরা বুঝতে পারবো কয়জন আমাদের এই লেকচারটা দেখছে, এবং তোমাদের লেকচার দেখার পরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মধ্যে অবশ্যই প্রশ্নটা তোমরা উল্লেখ করবা। আমরা পরবর্তী লেকচারে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।